দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজনে। বাংলাদেশে এই মুহূর্তে চারিদিকে নির্বাচনী আমেজ, আর নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত ছোট বড় সব রাজনৈতিক দলগুলো। বিভিন্ন দলের মধ্যে এখন চলছে জোট আর সমঝোতার হিসেব নিকেশ। আর তাই আজ আমরা নতুন বাংলাদেশে আলোচনার বিষয় ঠিক করেছি নির্বাচনের আগে জোটের ভবিষ্যৎ। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মাহমুদা হাবিবা, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল ও সদস্য বিএনপি মিডিয়া সেল। একই সঙ্গে আমরা আরও আমাদের সঙ্গে যুক্ত করব কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি জাপা। একই সাথে থাকবেন মাওলানা আশরাফ মাহদি, যুগ্ম আহ্বায়ক নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই আপনার কাছে যেতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এবং চিকিৎসার যে তথ্য, এই তথ্যগুলো নিয়ে নানা রকম ধোঁয়াশা গুজবের এক ধরনের আলোড়ন আমরা দেখেছি পুরোটা সময় জুড়ে। বিএনপি খালেদা জিয়ার বিষয়ে যে চিকিৎসা ব্যবস্থা অথবা এই বিষয়ে যে সংযোগটা কতখানি ভালোভাবে তারা করতে পেরেছে বলে আপনি মনে করেন? আপনি তো মিডিয়া সেলের একজন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখছেন তাদেরকে। দেখুন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আমাদের প্রথম দিকে সুনির্দিষ্টভাবে কেউ দায়িত্বপ্রাপ্ত না থাকলেও পরবর্তীতে ডক্টর জাহিদ আমাদের স্থায়ী কমিটির সদস্য, যিনি ওই চিকিৎসক টিমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য বটে, তিনি কিন্তু ব্রিফিংটা করেন একদম প্রথম থেকে। মানে প্রথম দিকে 2-3 জন মানে বিভিন্ন নেতারা যারা তাকে ভিজিট করেছেন তাদের মতো করে নন মেডিক পার্সন, মানে আপনি আমি একজন রুগী দেখে এসে যখন বাইরে এসে বলবো যে রুগীর অবস্থা এই, এটা কিন্তু আসলে মেডিকেল এক্সপ্লানেশন হয় না, একজন ডাক্তার বললে বেটার হয়। কাজেই ওই নন মেডিক আমাদের ডিফারেন্ট লিডাররা ডিফারেন্ট কমেন্ট করেছেন, সেটা এক ধরনের। কিন্তু আমরা বিগত 5 দিন 6 দিন ধরে কিন্তু একদম সুনির্দিষ্টভাবে ব্রিফিং করা হচ্ছে একজন ডাক্তারকে দিয়েই, যিনি তার অত্যন্ত মানে চিকিৎসার দায়িত্ব প্রাপ্ত অন্যতম প্রধান ডাক্তার। তো এখানে যেটা হয়েছে, তার শারীরিক অবস্থা কিন্তু 24 ঘন্টা একবার করে ব্রিফিং হচ্ছে এবং সমস্ত তথ্যটা জানানো হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, যে আমরা এখন চলে এসেছি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফেক ইনফরমেশনের সময়। আমরা এসেছি এআই যুগে। ফলে এই ভালনারেবল সময়টা অনেকেই মনে করছেন, মানে বিশেষ করে যারা এই ধরনের তথ্য বা অপতথ্যগুলো প্রচার করছেন, তারা মনে করছেন যেটা খুব ভালো সুযোগ বিএনপিকে অ্যাটাক করা বা অ্যাজ এ হোল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অ্যাটাক করা, কিংবা যেমন ধরুন তার মৃত্যুর গুজব যদি ছড়িয়ে দেওয়া যায়, এটার একটা মোরাল এফেক্ট আছে দেশ জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপরে। তিনি আপোষহীন নেত্রী, তিনি এমন একটা উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, এটার একটা প্রভাব কিন্তু আন্তর্জাতিকভাবেও পড়ে। এবং সবচেয়ে বড় কথা, দল হিসেবে বিএনপিকে মানে মূল টার্গেট কিন্তু এই অপপ্রচারগুলোর এগুলোই। দল হিসেবে বিএনপির মধ্যে যে মানে অটুট ঐক্য, এত ধরনের দুঃসময়, এত ধরনের চাপের পরেও, গুম খুন ক্রসফায়ারের পরেও বিএনপি না বলে এই যে আমাদের এই যে দলটা টিকে আছে, এই নেতৃত্ব একটা প্রধান কারণ কিন্তু। কাজেই অনেকেই মনে করছেন যে তার মানে অনেক সুযোগ সন্ধানী মহল মনে করেন যে এই অপতথ্যটা যদি প্রচার করা যায় এবং এটা সাধারণের মধ্যে, বিশেষ করে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তখন নানা ধরনের মানে ঐক্যে ফাটল ধরানো সম্ভব। এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা আপনাকে আমি বললামই, বাংলাদেশের রাজনীতিতে আমরা যাই বলি না কেন, আর কখনোই জিওপলিটিক্যাল রিয়ালিটিটাকে মাইনাস করা যাবে না। এবং যারা আমাদের আরেকটা জায়গা আপনাকে আমি বলি, আমাদের পালিয়ে যাওয়া শত্রুদের হালকা করে বা ছোট করে দেখার কিছু নাই এবং কোনো ইস্যুতেই তাদেরকে লাইট করে দেখার কিছু নাই। প্রোপাগান্ডা টুল এবং প্রোপাগান্ডা টুল চালানোর মতো মানে আর্থিক সামর্থ্য যতখানি তাদের আছে, সেটা অনেকের মধ্যেই নাই। ফলে এগুলো পূর্ণভাবে এখন ব্যবহৃত হচ্ছে। এই ভালনারেবল যে কোনো সিচুয়েশন আপনি কতটুকু গ্রহণ করবেন রাজনীতি করার জন্য, এটা তো আসলে আপনার মানে সিদ্ধান্ত। কিন্তু এই ক্ষেত্রে তো এনারা অ্যানোনিমাস। এই ক্ষেত্রে এনারা অ্যানোনিমাস কেন? আপনি দেখবেন কোনো প্রতিষ্ঠিত পেজ থেকে বা কোনো প্রতিষ্ঠিত আইডি থেকে কিন্তু এই নিউজগুলো আসছে না। আপনি যদি খেয়াল করে দেখেন, ঘর সংসার বলে কিছু পেজ আছে, কিছু মানে পেট প্রতিপালনের পেজ আছে, কিছু শাড়ি কাপড়ের পেজ আছে, কিছু ছোট ছোট ঘর মানে জিনিসের পেজ আছে, এগুলোতে অ্যানোনিমাস বা ভিন্ন নামে
ফেক আইডি থেকে এগুলো একেবারে ছড়িয়ে দেওয়া হয়েছে। এইটার প্রধান রিজন হচ্ছে যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। আমার মনে হয় না যে আমাদের নেতাকর্মীরা এই ফাঁদে পা দিয়েছেন, এবং অ্যাজ আ হোল গোটা দেশ নিয়ে যদি বলি, দেশের মানুষও আমি বিশ্বাস করি তারা, মানে আমি যতজনের সাথে কথা বলেছি, অনেক সুযোগ হয় আমার সাধারণ মানুষের সাথে কথা বলার, একেবারেই এমন মানুষের সাথে যারা আমাকে চেনেনও না, কথোপকথন বলে মানে করে দেখেছি, তাদের একটাই কথা যে তারা দোয়া করছেন। এবং আমি এই বিষয়টাই সত্যি কথা আপনাকে আমি কি বলবো, এত গর্বিত আমি যে তিনি এই দলের নেত্রী বলে নন, তিনি প্রথমত তার জার্নিটা এত চমৎকার। আপনি যদি দেখেন যে একজন গৃহবধূ যার বয়স 34-35 মাত্র, দুটো শিশু সন্তান, সেইখান থেকে আজকের যেই জায়গায় তিনি এসেছেন, তিনি হয়তো শুরুটা করেছেন তার স্বামীর রেখে যাওয়া পথের ওপরে, কিন্তু যে উচ্চতায় তিনি এই দলটাকে বলেন বা নিজেকে নিয়ে গেছেন, এটা কিন্তু আনপ্যারালাল। এবং নারী হিসেবে তিনি যে উচ্চতাটা অ্যাচিভ করেছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নেত্রী হিসেবে আমার মনে হয় যে এইটা টাচ করাটা খুব কঠিন বিষয়। আপনি বলছিলেন যে দল হিসেবে যে ঐক্য এবং আপনাদের আছে সেটা এখন আর কেউ ভাঙতে পারবে না। আবার বলছিলেন যে কতটুকু সহনশীলতার মধ্য দিয়ে বিএনপি যাবে বা অন্যান্য দল যাবে সেটাও একটা চিন্তা করবার বিষয়। সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বিএনপির যে অবস্থান, বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের যে অবস্থান, তার মধ্যে একটা গ্যাপ আছে বলে মনে করেন কিনা? কারণ গতকালকেরই ঘটনা, যেটা আসলে সব জায়গাতে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যারিস্টার ফুয়াদের সাথে যে ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে বিএনপির একদম যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদের সংযোগে কোনো ঘাটতি আছে কিনা? কারণ তাদের কথা, তাদের ভাষা এবং তাদের দিক নির্দেশনায় চললে তো আসলে এই ধরনের ঘটনা ঘটার কথা না, এবং সেগুলো আসলে ফলো করেই ছাপানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেই ছাপানো হচ্ছে। সেগুলো আবার আলাদা কোনো ফেক আইডি থেকে না, নিজেদের আইডি থেকেই সেগুলো যাচ্ছে। এই বিষয়টা কিভাবে তাহলে ব্যাখ্যা করবেন? আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ভালনারেবল সময়টা নিয়ে রাজনীতি মানে করার একটা সুযোগ আসে, কিন্তু সেটা যখন ব্যক্তিগতভাবে কারো শারীরিক অসুস্থতা বা একজন মানুষের অলমোস্ট একটা মানুষের গুরুতর অসুস্থ, যার মৃত্যু নিয়ে মানে মৃত্যুসজ্জায় বলা বা সে তার পূর্ববর্তী অবস্থা, এটা কিন্তু খুব টাফ ডিসিশন। যেহেতু এই জায়গাটাই কেউ প্রকাশ্য নয়, আমি সেটা মিন করেছি। হ্যাঁ, দল হিসেবে গতকালকে যে ঘটনা ঘটেছে এটা একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে এক ধরনের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা সব মহলের, সব ধরনের, আপনি যেদিকে যাবেন। ব্যারিস্টার ফুয়াদ ভাই অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত মানে জ্ঞানী ব্যক্তি, তার সাথে আমার অসংখ্য টকশো করার সুযোগ হয়েছে, এই বিষয়টা আমি মর্মাহত। কিন্তু একই সাথে আমি একটা কথা সবসময় বলেছি যে আমি যেই মানে শুধু আমি নই, মবক্রেসির পক্ষে আমরা কেউ কখনো ছিলাম না, কিন্তু কিছু বিচিত্র কারণে আমাদের এই মতের সাথে কিন্তু সবাই একমত হননি। কারণটা কি, আমি অনেকগুলো টকশোতে যখন এটাকে আমি মবক্রেসি বলতে গিয়েছি, তখন এই কথাটার সাথে আমাদের এই সম্মানিত অনেক বক্তা একমত হননি, এমনকি ফুয়াদ ভাই নিজেও না। তার মনে হয়েছে এটা স্বতঃস্ফূর্ত যে চেপে থাকা ক্ষোভ তার বহিঃপ্রকাশ। এই যে যদি এইটাই হয়, দেখুন আপনি আজকে আপনাকে আমি কোনো একটা কারণে আপনি ধরুন এমন একটা ভালনারেবল পজিশনে পড়ে গেলেন যে আপনাকে আইনের আওতায় আনার আমার সুযোগ আছে, আবার একই সাথে আপনার গালে দুটো চড় বসিয়ে দেওয়ারও সুযোগ আছে। আমি যে কোনটা গ্রহণ করব সেটা হচ্ছে আমার সিভিক সেন্স, ওইটা আমাকে মানুষ হিসেবে ওই জায়গাটা আমাকে ডিফাইন করে। আপনি একটা অন্যায় করেছেন, আপনি যদি অন্যায় করে থাকেন সেটা যদি শাস্তি প্রয়োগযোগ্য হয়, তাহলে আমি প্রথমে যাব আইন আদালতের কাছে, সামাজিকও কিছু শাস্তি আছে। তাহলে এই বিষয়ে আমি কিন্তু কোনো সাফাই গাইছি না কারো পক্ষে, গতকালকে যেটা ঘটেছে গ্রহণযোগ্য না, কিন্তু আমি বলতে চাইছি এটা কিন্তু এটাকে আপনি মবই ধরবেন। আবারও এবারের মবে হয়তো দুর্ভাগ্যক্রমে আমাদের দলের মানে ওইখানে উপস্থিত নেতাকর্মীরা জড়িত ছিলেন। দেখুন কিছু ঘটনা আছে, কিছু কথা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 36শে জুলাইয়ের পর থেকে এত বাজেভাবে ট্যাগিং করা হয়। আমরা কিন্তু 7,500 লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা ব্যক্তিগতভাবে জানি যে আমাদের নেতাকর্মীরা কতখানি মানে এই ধরনের মানে অন্যায় কাজের সাথে যুক্ত হয়েছে। আমরা এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছি তাদের যেন অ্যারেস্ট করা হয়, দেখুন বহিষ্কারের পরেও। কিন্তু আনফর্চুনেটলি এই যে কিছু জায়গায় কিছু বক্তব্য, অনেকদিন আগে আমি নূরের সাথে একটা টকশো
করেছিলাম তার এলাকাতে একটা ইনসিডেন্ট হয়েছিল। আমি নূরকে জিজ্ঞেস করলাম, নূর আপনি হচ্ছেন এই সময়ের একজন রাজনীতিবিদ, আপনি তাদেরকে যদি চেনেন আপনার তো মামলা করে দেওয়া উচিত ছিল। মবকে ঠেকাতে হলে, মব আজকে আমার বিপক্ষে মানে আমার মানে শত্রুর মানে ওপরে ঝাঁপিয়ে পড়ছে, এই কারণে আমি খুশি হয়ে যদি মনে করি যে আওয়ামী লীগকে মারলো ঠিক আছে, মব যখন আমি অ্যালাউ করবো আগামীকাল ঘুরতে ঘুরতে কিন্তু কোনো একদিন আমার পালা এসে দাঁড়িয়ে যাবে, আমি রাস্তায় থাকবো এবং আমার উপরে লোকে ঝাঁপিয়ে পড়বে। ওই জায়গাটা বর্ডার লাইন আমাকে টানতে হবে, টানতে পারিনি আমরা ফেল করেছি। এবং এইটার জন্য এটার বর্তমানে আমাদের যারা রাজনীতিবিদ আছেন প্রত্যেককে দায় নিতে হবে। মব নিয়ে মবের পক্ষে সাফাই গাওয়া, খুব কম নেতাই আছেন যে মবের পক্ষে, এখনকার নেতারা যে মবের পক্ষে সাফাই গাননি, এইটা অন্যায়। আপনাকে আইনের শাসন আইনের স্টাইলে প্রতিষ্ঠিত করতে হবে। আজকেও মিস্টার ফুয়াদ ভাই এসেছেন, এই জায়গা থেকে আজকে একটা ইয়ে করছে, আমি একটু শেষ করি একটা কথা বলে। আজকে তিনি একটা কি বলে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে উনি অনেক কথা বললেন, তিনি চেনেন জানেন। আমি ফুয়াদ ভাইয়ের জায়গায় হলে আমি আপনাকে বলি আমি কিন্তু মামলা করে দিয়ে তারপর ঢাকায় আসতাম। কেন আমি মামলাটা করতাম? কারণ আমি আক্রান্ত ফিল করেছি। আমি আজকে যে মামলাটা করবো ওটা আগামীতে আরো বহু ঘটনা ঠেকিয়ে দিবে। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী হোক না কেন তারা, আমি জানি বেশ কিছু কথা ওখানে হয়েছে, আস্ফালনমূলক কথা হয়েছে, ওখানে ওটা এ ধরনের উস্কানিমূলক কথাও হয়েছে। এটা নিয়ে আরো আমরা কথা বলবো। আপনার কাছে একটা ছোট প্রশ্ন রেখে যাই, এই ঘটনায় বিএনপি কোনো পদক্ষেপ নিবে কিনা সেই উত্তর আমরা জানতে চাই। এটা তো আমাদের সাংগঠনিক একটা ডিফারেন্ট স্ট্রাকচারই আছে। আমরা একটু বিস্তারিত শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো আমাদের অতিথিদের সঙ্গে করে নিয়ে। থাকুন সাথে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি। আমাদের আজকের আয়োজন নতুন বাংলাদেশ, আলোচনার বিষয় হিসেবে আজকে ঠিক করেছি নির্বাচনের আগে জোটের ভবিষ্যৎ। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে আছেন ডান দিক থেকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি জাপা, তারপর মাহমুদ হাবিব আরপার সাথে তো আমরা কথা বলছিলামই। একই সঙ্গে এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাওলানা আশরাফ মাহদি, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যাব, তার আগে একটু জিজ্ঞেস করে নিতে চাই মাওলানা আশরাফ মাহদি, আপনার নিশ্চয়ই কোনো অসুবিধা নেই শামীম হায়দার পাটোয়ারির সাথে একসাথে বসে কথা বলতে? আপনাদের দলের একজন হেতেশামুল হক আমাদের এই অনুষ্ঠান ছেড়ে উঠে চলে গিয়েছিলেন, যিনি কথা বলবেন না, সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা নেই আজকে কথা বলতে। প্রশ্নের উত্তর দেওয়াটা কিছুটা বিব্রতকর আমার জন্য। এমনিতে গণ অভ্যুত্থানের পর একদম শুরুর দিকে যখন আমাদের জাতীয় নাগরিক কমিটি ছিল, তখন সম্ভবত শামীম ভাইয়েরও সেটা 5 তারিখের পর প্রথম শো ছিল, আর টিভিতে আমরা একসাথে শো করেছি। তখন দ্বিমতগুলো আমি সেখানে স্পষ্ট করেছিলাম এবং আমি আমার সহযোদ্ধা এহতেশাম ভাইয়ের সেই আচরণকেও আমি শ্রদ্ধা করি এবং সেই জায়গাটাতে তিনি যেই প্রশ্নটা তুলেছেন, আমাদের ক্ষোভের জায়গা আছে। আমাদের অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা এবং তারা কিভাবে আসবে, সেটা আসলে কি আসলে আওয়ামী পুনর্বাসন হচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো তো ভাইটালভাবে সামনে আসছে। তো সেই জায়গা থেকে আপত্তির জায়গা আছে, আমাদের ক্ষোভ জানানোর পদ্ধতিটা ভিন্ন হতে পারে। আমি হয়তো এখানে এসে কথা বলাটাকেই আমার ক্ষোভ জানানোর প্রক্রিয়া হিসেবে বেছে নিয়েছি। সেটাই আমার মনে হয় যে সেটাই মানে দ্বন্দ্ব তো থাকবেই, তর্ক থাকবে, আলোচনা হবে, সেই জায়গা থেকে মতের বিরোধ থাকতে পারে। নিশ্চয়ই আলোচনাগুলি সেরকম হবে, আমরা এই প্রত্যাশাই রাখতে চাই। যেমনটা বলছিলাম, শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি। আজকে জাতীয় পার্টির 2 অংশের নেতৃত্বে 18 দল নিয়ে নতুন জোট হয়েছে, সংবাদ সম্মেলনও হয়েছে। আমরা দেখলাম জাতীয় পার্টির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, এই যে ভাগ হচ্ছে দল, জাতীয় পার্টি কি করবে আগামী নির্বাচনে? দেখুন, এরশাদ স্যার 96 সালে জেল থেকে বের হলেন, তখন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল জাতীয় পার্টি। তখন সেই সমর্থনের পুরস্কার স্বরূপ আনোয়ার হোসেন মঞ্জু সাহেব মন্ত্রী ছিলেন, খুবই পাওয়ারফুল মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, আগেও মন্ত্রী ছিলেন, বাংলাদেশের সফলতম যোগাযোগ মন্ত্রী, এটা অস্বীকার করা যাবে না, দক্ষিণবঙ্গের সবাই এটা স্বীকার করে। এরপরে এরশাদ স্যার আওয়ামী লীগের সমালোচনা শুরু করেন এবং 2000 সালের দিকে এরশাদ স্যারকে কিন্তু সেই সময় জেলে নিয়ে যাওয়া হয়। আবার এর আগেই 14 বা 16 জন এমপিকে নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি ভেঙে ফেলেন। তখন সংসদে খুব বিব্রতকর একটা পরিস্থিতি ছিল, জাতীয় পার্টি এরশাদের নির্দেশে করছে একরকম, আবার আরেক গ্রুপ করছে আরেক রকম। ওটা একটা ফ্যাটাল ব্লো আমাদের জন্য, জাতীয় পার্টির জন্য খুবই ফ্যাটাল ব্লো। এর ফলাফলটা 2001 সালেও পড়ে। 2001 সালেও আমরা মাত্র 16টি আসন পাই, 32টি থেকে 16টিতে নেমে যায়। এখন এর পরেও জাতীয় পার্টি ছোট ছোট ভেঙেছে। 14 সালে কাজী জাফর ভেঙে চলে গেছে, সব দলই ভাঙে, বিএনপিও তো ভেঙেছে, বিএনপি নাজমুল হুদা 2বার ভেঙেছে দল। তারপরে বিএনপিতে লাস্ট টাইম এই যে শমশির মবিন উনি চলে গেলেন, তরমুল আলম খন্দকার, সব দলই কম বেশি ভাঙে। এটা রাজনীতির অংশ,
এটাকে মেনে নিয়ে আমাদের রাজনীতি করতে হবে, এটা বাস্তবতা। আর যেখানে বহুদলীয় মতবাদ থাকবে, বহুত্ববাদ থাকবে, সেখানে সকল দল থাকবে, সকল দলের অংশগ্রহণ থাকবে, সকল দলের ভিন্ন মত থাকবে। একটা চমৎকার ইংলিশ টার্ম আছে, ফিসিফসফরাস টেন্ডেন্সি, এর মানে হচ্ছে একত্রিত না থাকার টেন্ডেন্সি। তো বাংলাদেশে এটা সবসময় হয়, একত্রিত না থাকার একটা টেন্ডেন্সি থাকে। বিএনপিতেও কিন্তু 14 দল থেকে 2-1টা দল চলে গেল নমিনেশন না পেয়ে, আরও কয়েকটি দল চলে যেতে পারে। তো অনেকেই এই ধরনের, এটা রাজনীতির খুব কমন ফেনোমেনা, এটা হতেই পারে। এটা নিয়ে আমরা খুব বেশি উদ্বিগ্ন না। আমরা মূলত উদ্বিগ্ন ভোটের পরিবেশ নিয়ে, আমরা উদ্বিগ্ন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে নির্বাচন কমিশন শপথবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বেছে বেছে কিছু দলকে তারা সংলাপে ডাকেনি। নির্বাচন কমিশন কোনো মেয়ের বিয়ের দাওয়াত দিচ্ছে না, তারা একটা ভোট, একটা বাংলাদেশের ভোট আয়োজন করবে। সেই ভোটে তারা কখনো অমুককে বাদ অমুককে ডাকবো এটা করতে পারে না। নিবন্ধিত দলগুলোকে তাদের ডাকতে হবে, এটাই তাদের শপথ। না ডেকে তারা শপথ ভঙ্গ করেছে। তাহলে শপথ ভঙ্গ একটা ইলেকশন কমিশন সামনে কতটুকু সুষ্ঠু ভোট করতে পারবে, প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবে, এটা নিয়ে আমরা শঙ্কিত। ইতিমধ্যে ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো সেই ঘটনাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন, সেনা সদস্য, রাজনৈতিক দলের সমঝোতা সব মিলে কি একটা সুষ্ঠু ভোটের পরিবেশ আমরা করতে পারলাম কিনা, এটা নিয়ে আমরা কনসার্ন। সেটা নিয়ে আপনার প্রশ্ন আছে, কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পরে জাতীয় পার্টির যে অবস্থান, সেখান থেকে আপনি বা আপনারা তো আসলে জনগণের কাছে নিজেদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা আমার জানা নেই। সেই জায়গা থেকে মানে গণ অভ্যুত্থানে যেই মা তার সন্তানকে হারিয়েছে, যেই বোন তার ভাইকে হারিয়েছে, তাদের ভোট কি আপনাদের প্রয়োজন নেই? বা যদি থাকে তাহলে তাদের কাছে আপনাদের দলের পরিষ্কার হবার জায়গাটা খালি রয়ে গেল কিনা? আমরা অবশ্যই মনে করি সকলের দুঃখ কষ্টে আমরা সমব্যথী। অভ্যুত্থানে আন্দোলনে অনেক লোক মারা গেছে, এর আগে অনেক লোক গুম হয়েছে, এর আগে অনেক লোককে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে, সংখ্যাটা অনেক। অবশ্যই সেটার বিচার হবে, আমরা সেটার বিচার কামনা করি। যদি আমিও দোষী হই, আমার বিচার করেন। তো আমার বিচার করার আপনি কে যে আপনি ভোট করতে পারবেন না, আপনি বসতে পারবেন না, আপনি আসতে পারবেন না? এটা তো বিচার না, এটা তো ইনসাফ না, এটা তো ন্যায় বিচার না। আচ্ছা, এই সবগুলো হত্যা যদি এক করেন, 71 থেকে কতটুকু হবে? আমি কোনো সংখ্যা দিয়ে কম্পেয়ার করতে চাই না। তাহলে 71-এ যাদের বিরুদ্ধে রেপের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, যারা আত্মস্বীকৃত বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আপনি তাদের সাথে বসতেছেন। আমি কিন্তু মনে করি তাদের রাজনীতি করার পূর্ণ অধিকার আছে জামাত ইসলামের, সম্পূর্ণ। কিন্তু আপনি জামাতের সাথে বসতে আপনার কোনো অসুবিধা নেই, জাতীয় পার্টির সাথে আপনার অসুবিধা আছে। তার মানে কি? আপনিও ইনডাইরেক্টলি ওই মতবাদটাকেই ধারণ করেন, লালন করেন। আপনি তাদের প্রক্সি হিসাবে কাজ করছেন, কিন্তু প্রকাশ্যে জামাত বলতে পারছেন না। কারণ প্রকাশ্যে জামাত বললে জামাত বিরোধীরা আপনার দলে আসবে না। এটা জামাতেরই একটা টেকনিক হতে পারে। কিছু হার্ডকোর জামাতি ভোট জামাতে থাকবে, আর এক্সটেন্ডেড কিছু ভার্সন করা হচ্ছে। আলোচনায় আবার আমরা ফিরবো, আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে। মাওলানা আশরাফ মাহদী, আপনার কাছে জানতে চাই, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3 দল মিলে গতকালকে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। আর এই জোটে বিএনপি এবং জামায়াতের জোটের বাইরে গিয়ে ভোটের মাঠে তারা কেমন করবে, কি মনে করছেন? ধন্যবাদ। আপনি যদি আমাদের জোট গঠন প্রক্রিয়াটা দেখেন এবং আমাদের জোটের মধ্যে যে দলগুলো আছে তাদের ইলেকটোরাল পলিটিক্সে তাদের অবস্থান আপনি দেখেন, তাহলে এটা ভোট কেন্দ্রিক আমাদের চিন্তাটার চেয়েও বেশি এখানে গণতান্ত্রিক, আমাদের নামটার দিকে আপনি যদি খেয়াল করেন, গণতান্ত্রিক সংস্কার জোট। অর্থাৎ বাংলাদেশে গত 15 বছর যেই দুঃশাসনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হয়েছে, গণতান্ত্রিক যে সংস্কার আমাদের প্রয়োজন, সেই জায়গা থেকে বাংলাদেশে একটা সুস্থ ডিবেটের পরিবেশ দরকার, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ দরকার। আপনি যদি এখনও এই মানে প্রতিযোগিতাটা যদি এখনও আমাদের আওয়ামী লীগের সাথে করতে হয়, যেটা জাতীয় পার্টি মাঠে আসার মাধ্যমে নোংরাভাবে আবার শুরু হচ্ছে বলে আমরা মনে করছি। কারণ আমি ছোট করে শামীম ভাইয়ের এই কথাগুলো একটু উত্তর দিয়ে যাই। উনি বললেন যে ওনারা ছাড়া বাকিদের নিয়ে নির্বাচন কমিশন কেন মিটিং করছে এটা ওনারা বুঝতে পারছে না, ওনারা ছাড়া কেন ঐক্যমত্য কমিশনে মিটিং হচ্ছে এটা ওনারা বুঝতে পারেন না। তো এই যে বুঝতে না পারা, মানে তাহলে কি বোঝা যায় না যে ওনারা এখনও কোন ভুলটা করেছেন, অনুশোচনাটা কোথায় করা দরকার, এটা ওনারা এখনও বুঝতে পারছেন না? আপনি দেখেন 71-এর কথা উনি বললেন, 71-এ জামাতকে আমরা কি জন্য 71-এর দোষণীয় করি, বা জামাতের দোষটা আসলে কোথায়? সে সহযোগী ছিল। একই সহযোগিতা তো আওয়ামী লীগকে জাতীয় পার্টি করেছে গত 15 বছর। তো আপনি জামাতের বেলায় বলতেছেন, কিন্তু নিজের বেলায় আপনি একটা বারও বললেন না
যে কোথায় আপনার ভুলটা হয়েছে। আপনি আপনার অনুশোচনার জায়গাটা একবারও পরিষ্কার করলেন না। আপনি 24-এর পরে এসেও আপনার রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে সেটা আপনি এখন পর্যন্ত পরিষ্কার করতে পারলেন না। আপনি 24-এর গণহত্যার ব্যাপারে এমন একটা স্টেটমেন্ট এখানে এসে দিলেন যেটা আমরা 71-এ জামাতকে দিতে শুনি, যে যত ভুল করেছি সবকিছুর জন্য মাপ চাচ্ছি। আপনি এখন এখানে কি বললেন, সকল দুঃখ কষ্টে আমরা সমব্যথী। মানে একই প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। 71-এ যদি আমরা জামাতকে দোষী করি, অবশ্যই 24-এ এসে জাতীয় পার্টিকে দোষী আমাদের করতে হবে। এখানে আপনি বারবার বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আইনি প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে, অনেক নেতারা বলছেন। তো আইনি প্রতিবন্ধকতার কথা আপনি তো এখানে বিচার আদালত বসাতে আসেন নাই, আপনি এখানে পলিটিক্স করতে আসছেন। আপনার জবাবদিহিতা থাকতে হবে, জনগণের কাছে আপনার স্বচ্ছতা থাকতে হবে। আপনি 15 বছর কিসের ভিত্তিতে পলিটিক্স করলেন? আপনার দলের ভেতরের অন্তর্কোন্দলে যেই সমস্ত জায়গায় এরশাদ সাহেবের একসময় জনপ্রিয়তা ছিল, তাদের কিছু আঁতুড়ঘর ছিল, এখানে তাদের ফিক্সড ভোট ছিল, কিন্তু গত 30 থেকে 35 বছরে জাতীয় পার্টির যে অবস্থা, এখনো একটা কনস্টিটিউয়েন্সি আপনি দেখাতে পারবেন না যেখানে ওরা ভোট করে জিতে আসতে পারবে। অতএব এই সময় এসে জাতীয় পার্টিকে আবার গণতন্ত্রের নামে ফিরে আনতে হবে। ওদের ভোটগুলো কোথায় যাবে, এই সমস্ত ভেগ আলাপ করাটা একমাত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এটা আমি মনে করি। এবং আপনার প্রশ্নটায় আসি যে আসলে এই সমস্ত অসুস্থ তর্কের মধ্যে ঢোকার কারণে আমরা আমাদের যে জায়গায় কনসেন্ট্রেশনটা থাকা দরকার ছিল সেখানে আমরা কনসেন্ট্রেশন রাখতে পারছি না। আমাদের কনসেন্ট্রেশন থাকা দরকার ছিল যে বাংলাদেশে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, আগামীর বাংলাদেশে আমরা প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যায়। এই জায়গাটায় আমাদের যেটা আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দেখেছি, এই জায়গাটায় আমাদের তর্কগুলো, এই জায়গায় আমাদের প্রতিযোগিতাগুলো থাকা দরকার ছিল। কিন্তু এই যে প্রাসঙ্গিক কারণে মানে আওয়ামী লীগের পুনর্বাসনের মতো নোংরা প্রজেক্টকে সামনে নিয়ে আসার কারণে আমরা আসলে আমাদের সুস্থ রাজনীতিটা করতে পারছি না। আচ্ছা, আমরা এই বিষয়ের আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাইবো ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে। তবে তার আগে আমাদের সময় হচ্ছে আরও একটা ছোট্ট বিরতির। দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। আমরা একটা ছোট্ট বিরতির পর এই আলোচনায় আবারও ফিরবো, সঙ্গে থাকুন। আমন্ত্রণ দর্শক আপনাদের সবাইকে, দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আলোচনার বিষয় আজকের নির্বাচনের আগে জোটের ভবিষ্যৎ। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন। আরও একবার যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেছেন কিছুক্ষণ আগেই, আমাদের সাথে যুক্ত আছেন আশরাফ মাহদি। তিনি বলেছেন মানে 71-এর আসলে যেই একই কারণে আমরা জামাতকে দোষারোপ করছি, সেই রকম সমর্থন আপনারাও 24-এ দিয়েছেন। তাহলে ঠিক এই জায়গাটাতেই হচ্ছে আমার তীব্র প্রতিবাদ। জি, একইভাবে দুটোকে মিলিয়ে ফেলছে। অর্থাৎ 71-ও যা তাই, অর্থাৎ 71-এ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, আর এবার এনারা করেছে এনসিপি বা অন্য কেউ। শুধু এনসিপি করেনি, আর অনেকেই আন্দোলনে ছিল। এই আন্দোলনে কয়েক কোটি লোক রাস্তায় নেমেছিল, জাতীয় পার্টিও ছিল। কিন্তু এখন ধারক বাহক হিসাবে এনসিপি নিজেকে দাবি করে একটা কিছু আধিপত্যবাদ, নব্য স্বৈরতন্ত্র স্থাপন করতে চাচ্ছে। 71-কে এনসিপি ধারণ করে না। যদি ধারণ করতো তাহলে তারা 71 আর 24 মিলিয়ে ফেলতো না, কখনই মিলিয়ে ফেলতো না। দুই প্রেক্ষাপট, দুই আত্মত্যাগ। আর তখন তো রাজাকার বাহিনী ছিল, আলবদর বাহিনী ছিল, রেপ করা হয়েছে। আর্মি কনসেন্ট্রেশন ক্যাম্পে মেয়েদেরকে উলঙ্গ রাখা হতো যে তারা আত্মহত্যা করবে 71 সালে। এটা কিন্তু আমার কথা না, বাঙালিকার কথা না, পশ্চিম পাকিস্তানি রাইটারদের কথা। তো সেটার সাথে 24 যারা কম্পেয়ার করবে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা মনে হচ্ছে পাকিস্তান, মুখে হচ্ছে বাংলাদেশ, বলতে পারছে না, একটা ক্যামোফ্লেজ নিয়েছে। পুরো জিনিসটাই একটা শ্যাডো পলিটিক্স। শ্যাডো পলিটিক্স কিন্তু বেশি দিন টেকার কথা না। জাতীয় পার্টি কিন্তু সেই 86 সাল থেকে 2025 পর্যন্ত টিকে আছে। 40 বছর হয়ে গেছে, 39 বছর। তো এনসিপি 40 বছর টিকুক, এনসিপি 16% ভোট পাক। জাতীয় পার্টির কথা বললেন, একটা শেষ করছি অনুশোচনার কথা। অনুশোচনা আমরা জনগণ বুঝবে, আমাদের সাথে অনেক জনগণ আছে। আমরা মারা গেলে লাখ লাখ লোক জানাজা পড়বে, তো আমাদের অনুশোচনা করতে হবে কেন? আমরা যদি ভুল করে থাকি, মানুষ আমাদেরকে দেখবে, ভোটের সময় দেখবে, ভোটের পরে দেখবে, আগে পরে দেখবে, টকশোর কমেন্টে দেখবে, টকশোতে দেখবে। এটার দায়িত্ব বা পেটেন্ট তো এনসিপিকে দেওয়া হয়নি। এনসিপি কি দেশের মালিক নাকি? কে অনুশোচনা করবে? এনসিপি ঠিক করবে। কে ভোট করবে? এনসিপি ঠিক করবে। এর দিকে তাদেরকে কে দিয়েছে? কেউ দেয়নি। তারা একটা নব্য স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে। তাদের মধ্যে কিছু অ্যামেজিং পোটেনশিয়াল পলিটিশিয়ান আছে, কিন্তু এই স্বৈরতান্ত্রিক মনোভাব যদি থাকে আর 71 বিরোধী মনোভাব থাকে, যেটা একদিন প্রকাশ পাবেই ওপেনলি, তাহলে কিন্তু আমার মনে হয় তারা বাংলাদেশের মানুষের মনের ভালোবাসা পাবে না। তারা স্বল্প সময়ের জন্য ভালোবাসা পেয়েছিল, সেটা ছুটে যাচ্ছে। উদাহরণ দিচ্ছি,
সার্জিস সাহেবকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এগুলো অবশ্য আভ্যন্তরীণ ব্যাপার। ব্যারিস্টার অ্যাডভাইজার আসিফকে তার সেতু উদ্বোধন করে জনগণ তছনছ করে দিয়েছে ব্রিজ। ব্যারিস্টার ফুয়াদ আমার খুব প্রিয় মানুষ, মূলনীতিতে তিনিও একটু অপদস্থ হয়ে গেলেন। বিপ্লব তো তার সন্তানকে খেয়ে ফেলছে, কারণ বিপ্লবীরা বিপ্লবের স্পিরিটটা, দেশপ্রেমটা ধারণ করতে পারেনি। তারা এটাকে এনসিপি ব্র্যাকেট বন্দি করে ফেলেছে, নিজেদের মতো করে ব্যাখ্যা করে ফেলেছে। আচ্ছা, আমরা একটু মাওলানা আশরাফ মাহদী আপনার কাছ থেকে শুনে তারপর হাবিব আপনার কাছে ফিরবো। ব্যাখ্যা করতে চান কিনা? আমি আসলে স্পিচলেস, এই যেই বক্তব্যগুলো উনি দিলেন, প্রথম কথাটাই আসলে এত মারাত্মক একটা কথা উনি বললেন যে ৭১কে এনসিপি ধারণ করে না। এইটা আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে বলতে শুনি নাই। মাঝে মধ্যে জামাত একটু বলে, কারণ জামাত তো আসলে ৭১কে অন্য ফ্রেমে দেখে, যার কারণে আমরা যখনই ৭১ নিয়ে জামাতকে একটা প্রশ্ন করি, জামাত আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ব্যাশিং, জামাত শিবিরের যারা অ্যাক্টিভিস্ট আছে সেটা তারা করে। গত 2 দিন জামাত আমার উপর যেটা চলছে আর কি। উনি যে কথাটা বললেন তার দ্বারা এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের যে আওয়ামী ন্যারেটিভ, এটা থেকে জাতীয় পার্টি এখনো বের হয়ে আসতে পারেনি। যদি বের হয়ে আসতে পারতো তাহলে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেটা আমরা কথা বলে আসছি ২৪-এর পর থেকে, আমরা ৭১ এবং ২৪ দুইটাকে সমানভাবে ধারণ করি বলেই বাংলাদেশে এখনো রাজনীতিতে আমরা সমানভাবে প্রাসঙ্গিক। আর উনি একটা মানে অসত্য কথা বললেন যে এনসিপি নাকি ঠিক করে দিচ্ছে ওনারা রাজনীতিতে আসবেন কি আসবেন না, অথচ আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যতগুলো রাজনৈতিক দল বসেছে সবাই এই ব্যাপারে একমত। নির্বাচন কমিশন একমাত্র প্রতিষ্ঠান দেশের যেটা জাতীয় পার্টির ব্যাপারে একটু সফট বলে আমরা জানি। এটা সমালোচনা সবগুলো রাজনৈতিক দল করেছে, সেই নির্বাচন কমিশন পর্যন্ত ওনাদেরকে ডাকে নাই। ওনাদের লজ্জা হওয়া উচিত। এরপরে ওনারা বলে আমরা নাকি নব্য স্বৈরতন্ত্র কায়েম করছি। শেষ আরেকটা কথা বলি, উনি সার্জিসকে আমাদের উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলমের অবাঞ্ছিত হওয়ার ঘোষণাটা আমাদের আসলে সাংগঠনিক একটা আভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা সলভ করেছি। এই কথাটা বলতে হলে আমার তো এখন ওনাকে এই কথাও বলতে হয় যে এই যে ওনারা সম্প্রতি যে একটা জোট করলেন, এই জোটের মধ্যে ওনাদের দলের লোকরাই তো ওনাদেরকে বাদ দিয়ে জোট করে ফেললো। ওনারাই তো ওই জোটের মধ্যে জায়গা পেলেন না, এখন ওনারা সিদ্ধান্তই নিতে পারেন না যে ওই জোটে ওনারা ঢুকতে পারবেন কিনা। তাহলে নিজের ঘরের মানুষের কাছ থেকে যখন ওনারা এইভাবে লাথি খাচ্ছেন, তখন সেই জায়গায় আমাদেরকে আসলে এরকম কথা বলা, আমাদের সংগঠনের ভিতরের একজন জুলাই যোদ্ধাকে নিয়ে এইরকম অবাঞ্ছিত শব্দটা ব্যবহার করা, সেটা ওনার মুখে মানায় না। একটু হাবিব আপার কাছে যেতে চাই। আপনি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছেন, আমি জানি আজকেও হয়তো একই রকম উত্তর আমরা জানবো, কিন্তু কোনো নতুন তথ্য যোগ হতে পারলে আমরা নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবেন। তারেক রহমানের দেশে আসা না আসা নিয়ে যে প্রশ্ন, আমি তার আগে একটু বলতে চাই। প্রথমত আমি শামীম ভাইয়ের একটা কথা আমি ডিসএগ্রি করছি, একটা না আমি অনেকগুলো কথা ডিসএগ্রি করছি, ছোট ছোট করে বলছি। বিএনপি কখনো ভাঙেনি। বিএনপির কাছ থেকে ক্ষমতার লোভে অনেকেই বেরিয়ে গিয়েছেন, তারা আর কোনো রাজনীতিতে কোথাও প্রাসঙ্গিক নাই। আর দেখুন, একটা কথা মনে রাখতে হবে যে আপনি তুলনা করার কিছু নাই। ৭১ আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, একটা দেশ দিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আর ২৪ আমাদেরকে কিন্তু আবারও স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে। এইটা আমার বিশ্বাস যে এনসিপি, আমি অন্তত শুনিনি, আমি এই বিষয়টাই আমি জানি না শামীম ভাই কোথা থেকে এটা ড্র করলেন, বাট এটা কিন্তু একটা অবজেকশনেবল কারণ এই কারণে যে আপনি যতক্ষণ একজনের দেশ প্রেম বা দেশের প্রতি বিতৃষ্ণা বা অন্য পন্থা প্রমাণিত না হয় ততটা না কথা বলাই উত্তম। দেখুন যেই অবস্থা জাতীয় পার্টি পার করেছে না, যেটা কেন একমত, আমার তো মনে হয় জাতীয় পার্টির নেতাদের প্রত্যেকের এক্সট্রা 2 টাকা তাহাজ্জুদ পড়া উচিত যে তাদের নামে মামলা হয়নি। আবার কোনো কাফারায় কি দিতে হবে না? আপনি আবার ওই এটার পরে এতগুলো এই ধরনের মানবাধিকার লঙ্ঘন, ভাইয়া বললেন রেপের কথা, এর কথা অবশ্যই এটার সঙ্গে তুলনীয় না, কিন্তু 17 বছরে আমি শামীম ভাইকে আপনি 30 মিনিট সেকেন্ড দেন, আমি কথাটা শেষ করি। এই যে 3,500-4,000 ক্রসফায়ার হয়েছে জাতীয় পার্টি দেখেনি, গুম হয়েছে জাতীয় পার্টি দেখেনি যে এতগুলো যে লক্ষ লক্ষ মামলা হয়েছে, লক্ষ লক্ষ ঘরে ঘরে নারী নির্যাতন হয়েছে, সেইগুলো হয়তো কখনো কোনো বিদেশি সাংবাদিক এসে লিপিবদ্ধ করেনি। কিন্তু এই ঘটনাটা প্রত্যেকে, আমরা যারা বিরোধী দল ছিলাম, বিএনপি বলুন, জামাত বলুন বা অন্যান্য দলগুলো, প্রত্যেকে জানে যে তাদের নারীরা কতখানি অনিরাপদ ছিল। কাজেই আরেকটা জিনিস যে রিকনসিলিয়েশন, এটা খুব জরুরি, এটা অত্যন্ত জরুরি যে এই সরিটা ফিল করা। এটা অবশ্যই তারা প্রত্যেকেই রাজনীতি করতে পারবে, কিন্তু যেহেতু জামাতে ইসলামও করতে পেরেছে ৭৮-এর পর, ওনারাও পারবেন না কেন? একদম আমরা তেমন প্রত্যাশা আমরা রাখি। নিশ্চয়ই এই আলোচনা আমরা আরো কোনো একদিন আরো লম্বা করে সেটা শেষ করবার চেষ্টা করব। তবে আজকে সময় শেষ। দর্শক দেখছিলেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজন। বাংলাদেশ কেমন হবে, আগামীতে বাংলাদেশ কেমন চলবে, নির্বাচন কেমন হবে, এই সব কিছু নিয়েই আমরা আলাপ আলোচনা করছিলাম। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব, দেশের হালচাল জানবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।